হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BeRanker। আমি ওর বায়োলজি টিচার দেবস্মিতা। আশা করবো তোরা সবাই খুব ভালো আছিস। এটা আমাদের BeRanker-এর ফার্স্ট অনলাইন একটা চ্যানেল, যেখানে বায়োলজি দিয়েই আমরা শুরু করছি। অ্যান্ড এইখানে আমরা মেনলি বায়োলজির প্রত্যেকটা NCERT যে যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও তোরা পেয়ে যাবি সম্পূর্ণ ফ্রিতে। NEET 2026-এর যারা ডাক্তার হবি ভাবছিস বা যারা NEET দিবি তাদের জন্য খুব ভালো একটা জিনিস, কারণ প্রথমত ভিডিওটা ফ্রিতে তোরা পাচ্ছিস। অ্যান্ড যারা বাড়িতে বসে মনে করছিস যে আমরা প্রিপারেশন করব বা কিভাবে করব, তো আমার মনে হয় এই ভিডিওটাতে তোদের খুব উপকার হবে, খুব ভালো হবে ভিডিওটা তোদের জন্য। কারণ এই ভিডিওতে আমরা প্রথমেই প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করব। অ্যান্ড যখন আমাদের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ভিডিও কিছু সেগমেন্টে আসবে। কারণ অনেক সময় কি হয় না, যে আমরা যখন 2-3 ঘন্টা টানা একসঙ্গে ক্লাস করি বা প্রথম ক্লাস করছি, হয়তো একটু বোরিং লাগছে, তার জন্য আমরা ওই স্টেপ ওয়াইজ কিছু সেগমেন্টে এই ক্লাসগুলো করব। যখন আমাদের গ্রিপটা চ্যাপ্টারের যে কনসেপ্টটা ডেপথে যে কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তোরা তখন এই চ্যানেলেই কিছু NCERT প্রত্যেকটা চ্যাপ্টারের NCERT লাইনের পডকাস্ট ভিডিও কিন্তু পাবি। কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা যারা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11-12 কমপ্লিট করি, তাদের একটাই প্রবলেম হয়, হঠাৎ করে ইংলিশের একটা NCERT বই পেয়ে যাচ্ছি, ইংলিশের কিছু মিনিং, তার মধ্যে বায়োলজি লাইন প্লাস NCERT তোরা জানিস ভলিউমটা কত অল্প, তার মধ্যে লাইনগুলো কনজেস্টেড। প্রথমত একটা ইংলিশ, তারপরে তার কনসেপ্ট। তার এই জিনিসটা পুরোকে বুঝে উঠতে আমাদের কোথাও না কোথাও 2 থেকে 3 মাস টাইম চলে যায়। তারপরে কি আমরা তো কনসেপ্ট ক্লিয়ার করব, দেন সেটাকে মুখস্থ করতে হবে, এক্সামস দিতে হবে। তো প্রচুর লেন্দি প্রসেস। অনেকের ক্ষেত্রে হয়তো পুরো ভালোভাবে NCERT-টা শেষও করা হয়ে ওঠে না, কারণ হঠাৎ করে বাংলায় পড়তে পড়তে ইংলিশে গিয়ে পড়লাম। তো তার জন্য প্রত্যেকটা যে NCERT লাইন ধরে আমরা কিন্তু মিনিংটাকেও বুঝিয়ে দেবো, অ্যান্ড প্রত্যেকটা কনসেপ্ট পুরো একদম ডেপথে গিয়ে কনসেপ্টটা বোঝাবো। এবার তোরা অনেকে মনে করতেই পারিস যে NCERT পড়বো, কারণ এতদিন তো NCERT পড়েই এসছি, NCERT লাইন মুখস্থ করলেই তো হয়ে যায়, এত বোঝার কি আছে। তো যারা 2025 এক্সাম দিয়েছিস বাট মনে করছিস হবে না বা হলো না টাইম কনজিউমিংয়ের জন্য, বা বায়োলজির কোশ্চেনও তোরা দেখেছিস যে প্রচুর লেন্দি এসছে, তো সেখান থেকে যারা ড্রপার আছিস তারা অন্তত বুঝতে পারছিস যে কোশ্চেনগুলোর প্যাটার্ন কীরকম। এতদিন আমরা যা প্যাটার্নে করে এসছি সেই প্যাটার্নটা কিন্তু একটু হলেও এখন চেঞ্জ হচ্ছে কোথাও না কোথাও। কারণ আগে NCERT লাইনটাই কিন্তু স্টেটমেন্টাল কোশ্চেনে দিয়ে দিত, তাই না? বাট এখন কিন্তু সেটা করছে না। এখন কনসেপ্টের যে মেন লাইনটা সেটাই কিন্তু আমাদের স্টেটমেন্টের যে অপশানগুলো থাকে তার মধ্যে দিয়ে দিচ্ছে। তার যদি আমরা NCERT লাইনটা না ভালো করে বুঝি, তার কনসেপ্টটা না ভালো করে বুঝি, তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। তো এর জন্য বলা হচ্ছে প্রথমে আমরা ডেপথ তার কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করব, তারপরে কিন্তু NCERT লাইন ওয়াইজ আমি পড়িয়ে দেব। তো তোদের কোনো চিন্তা নেই NCERT নিয়ে বা তাদের কনসেপ্ট নিয়ে। শুধুমাত্র বলবো এই চ্যানেলটা ফলো করিস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গেও শেয়ার করিস, তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলিস, অ্যান্ড প্রত্যেক দিনের যে আপডেট সেটা কিন্তু তোরা পেয়ে যাবি। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আর তার আগে আরেকটা জিনিস একটু বলে দিই, যারা অন্তত 2025-এর এক্সাম দিয়েছিস তারাও জানিস যে NCERT-র এমন কিছু জায়গা রয়েছে যেখানে মোস্ট অফ দ্য টিচার বল বা আমরা যারা বেশি মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কিছু জায়গা রয়েছে যেগুলোকে আমরা ইগনোর করে যাই, বাট এখন কিন্তু সেগুলোকে ইগনোর করলে চলবে না। NCERT প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, এমনকি প্রত্যেকটা ডায়াগ্রাম খুব ভালোভাবে আমাদের একসঙ্গে মিলে করতে হবে। কারণ আমরা যদি একসঙ্গে খুব ভালোভাবে কাজ করি, তোরা যদি খুব ইন্টারেস্ট দেখা সেটাকে, তোরাও যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিস, তাহলে সেটা আমাদের ক্ষেত্রেও হেল্পফুল। অ্যান্ড আমরা যতটা পারবো ততটা কিন্তু ডেপথে গিয়ে তোদের কনসেপ্টটাকে ক্লিয়ার করাবো। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমাদের চ্যাপ্টার নেম সেল দ্য ইউনিট অফ লাইফ। এই সেল দ্য ইউনিট অফ লাইফের এই যে চ্যাপ্টারের টোটাল ভিডিও হবে আমাদের 3টে, যার মধ্যে আমরা ফার্স্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করব,
তারপরে 3টে আর 4টে ভিডিওতে এনসিইআরটির লাইন পডকাস্ট করা হবে, অ্যান্ড দেন পিওয়াইকিউস অ্যান্ড এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো নিট 2026 জন্য সেইগুলো কিন্তু কভার করা হবে। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে কমপ্লিট করব। তো এই যে সেল দ্য ইউনিট অফ লাইফের কন্টেন্ট কী কী রয়েছে, আমরা কি কি পড়ব, হোয়াট ইজ সেল, সেল থিওরি, ওভারভিউ অফ সেল, প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল অ্যান্ড ইটস অর্গানেল। আজকে আমরা এই ভিডিওতে মেনলি প্রোক্যারিওটিক সেল অ্যান্ড তার যে স্ট্রাকচার রয়েছে সেগুলো কিন্তু ডিটেলসে আমরা স্টাডি করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট টপিক ইজ দ্য হোয়াট ইজ সেল। সেল ইজ স্মল ইউনিট অফ অ্যান অর্গানিজম। একটা লিভিং অর্গানিজমের সব থেকে ছোট বা ক্ষুদ্রতম একক বা স্মল ইউনিট বলা হয় সেল। আর আমরা লিখতে পারি সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তো এই সেলকে আমরা স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট কেন বলবো? কারণ একটা সেল একটা অর্গানিজম হিসেবে কাজ করে, যখন একটা সেল একটা অর্গানিজম হিসেবে কাজ করে বা একটা অর্গানিজমের বডিতে শুধুমাত্র একটা সেল প্রেজেন্ট থাকে, সেই অর্গানিজমটাকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। অ্যান্ড যখন কোনো অর্গানিজমের বডি কম্পোজড অফ আ মাল্টিপল সেল, দেন the organism is known as multicellular organism. Multiple cell যখন কোন একটা অর্গানিজমের বডির মধ্যে অনেকগুলো সেল প্রেজেন্ট থাকবে তাদেরকে বলা হয় মাল্টিসেলুলার অর্গানিজম। এখানে আমি লিখেই দিচ্ছি কম্পোজড অফ মাল্টিপল সেল। তো ইউনিসেলুলার অর্গানিজমের এক্সাম্পল কি হবে? ইস্ট অর অ্যামিবা। অ্যান্ড মাল্টিপল অর্গানিজমের এক্সাম্পল প্ল্যান্টস হতে পারে, হিউম্যান হতে পারে। এবার দেখো, যে কোনো একটা অর্গানিজম, সেই অর্গানিজম, আমি ইউনিসেলুলার অর্গানিজমেরই কথা বলছি। তো সেই ইউনিসেলুলার অর্গানিজম যার মধ্যে একটা সেল রয়েছে, সে কিনা অ্যাজ আ অর্গানিজম কাজ করছে। তার মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র একটা সেল দিয়েই অর্গানিজমের বডি তৈরি হতে পারে, অ্যান্ড সেই অর্গানিজমের যত ধরনের ফিজিওলজিক্যাল ফাংশন সেই সেলটাই কিন্তু কাজ করবে। ওকে, সেই সেলটাই কিন্তু সেই ফাংশনের জন্য পারফর্ম করবে। তো আমরা লিখতে পারি ইউনিসেলুলার organism are capable of, first is independent existence, it means as a organism কাজ করবে, and second perform important function or the essential function। তার মানে একটা অর্গানিজমের যত ধরনের ফিজিওলজিক্যাল ফাংশন, তার রিপ্রোডাক্টিভ অর্গান মানে রিপ্রোডাকশন যে ফিজিওলজিক্যাল প্রসেস হতে পারে, ব্রিদিং হতে পারে, এক্সক্রিশন হতে পারে, যত ধরনের ফিজিওলজিক্যাল ফাংশন রয়েছে এই অর্গানিজমের যে একটা সেল রয়েছে সেই সেলটা কিন্তু পারফর্ম করবে। আর স্ট্রাকচারাল কেন আমরা বলছি? কারণ একটা সেল একটা অর্গানিজম হিসেবে তো অবভিয়াসলি কাজ করছে, বাট মাল্টি সেলুলারের ক্ষেত্রে কি হচ্ছে? যখন সেল গ্রুপে প্রেজেন্ট থাকছে তারা টিস্যু ফর্ম করছে, অ্যান্ড গ্রুপ অফ টিস্যু অর্গ্যান ফর্ম করছে, অ্যান্ড গ্রুপ অফ অর্গ্যান কিছু অর্গ্যান সিস্টেম তৈরি করছে, অ্যান্ড অনেকগুলো অর্গ্যান সিস্টেম যারা কিছু স্পেসিফিক ফিজিওলজিক্যাল ফাংশন দান করবে তারা অর্গানিজম তৈরি করবে।
তো এখান থেকে আমরা বলতে পারি সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড দ্য ফাংশনাল ইউনিট অফ লাইফ। ওকে, নেক্সট পার্ট ইজ দ্য ডিসকভারি অফ সেল। নেক্সট পার্ট ইজ দ্য ডিসকভারি অফ সেল। তো প্রথমেই আমরা দেখে নেব যে 1665-এ রবার্ট হুক, যিনি ডেড সেল ডিসকভার করেছিলেন, তো তিনি বেসিক্যালি কি করেছিলেন, একটা ডেড কর্ক ক্যাম্বিয়ামের একটা পার্ট নিয়েছিলেন, সেটাকে থিন সেকশন করে আন্ডার মাইক্রোস্কোপ যখন অবজার্ভ করলেন তখন কিছু হানিকম্ব লাইক স্ট্রাকচার তিনি অবজার্ভ করলেন আন্ডার মাইক্রোস্কোপ, অ্যান্ড এই স্ট্রাকচারগুলোর নাম দেন সেলা, যেটা এখন আমরা সেল হিসেবে জানি। অ্যান্ড তারপরে 1674-এ লিউয়েনহক ফার্স্ট অবজার্ভ দ্য লিভিং সেল। বেসিক্যালি লিউয়েনহক কিছু মাড ওয়াটার, মানে একটা টেকা মাড ওয়াটার, কিছু মাড ওয়াটার কালেক্ট করলেন অ্যান্ড একটা কন্টেনারের মধ্যে, অ্যান্ড মাড ওয়াটারটাকে মানে তার থেকে একটা ড্রপ যখন তিনি স্লাইডের ওপর রেখে মাইক্রোস্কোপের তলায় দেখলেন, তো সেই ওয়াটার ড্রপলেটসের মধ্যে কিছু অর্গানিজমের মুভমেন্ট তিনি অবজার্ভ করলেন, অ্যান্ড সেখান থেকেই সেই অর্গানিজমগুলোকে তিনি ইউনিসেলুলার অর্গানিজম হিসেবে আইডেন্টিফাই করেন। অ্যান্ড 1831-এ রবার্ট ব্রাউন অবজার্ভ দ্য নিউক্লিয়াস ইন দ্য সেল। And next, the cell theory. Next is the cell theory. 1838 থেকে 1839. তো সেল থিওরি জয়লিপ প্রপোজ করেছিলেন। কারা প্রপোজ করেছিলেন? 1838-এ ম্যাথিয়াস স্লেইডেন, যিনি ছিলেন একজন জার্মান বটানিস্ট, ছিলেন, তিনি বেসিক্যালি কিছু প্ল্যান্টসের উপর এক্সামিন করলেন, অ্যান্ড এক্সামিন করার পর তিনি দেখলেন যে এই প্ল্যান্ট ডিফারেন্ট টাইপ অফ সেল দিয়ে তৈরি, অ্যান্ড এই সেলগুলোই পরে গিয়ে টিস্যুর ফর্মেশন করছেন, অ্যান্ড 1839-এ থিওডর শোয়ান, তিনিও একজন জার্মান জুলজিস্ট ছিলেন। আচ্ছা, এখানে একটু বলে দিই, 2025-এর নিউ যে প্রিন্টেড বইটা, সেখানে কিন্তু এনসিইআরটি অলরেডি কারেক্ট করে দিয়েছেন। আগের বই ছিল যার এটা হচ্ছে ব্রিটিশ জুলজিস্ট, বাট অ্যাকচুয়াল কারেক্ট হবে কিন্তু জার্মান জুলজিস্ট। তো যাদের বইয়ে মনে হচ্ছে যে এই লাইনটা ভুল রয়েছে, তারা কিন্তু মানে ব্রিটিশটা কেটে একটু জার্মান করে নিও। তো শোয়ান, যিনি জুলজিস্ট ছিলেন, তিনি অ্যানিম্যাল সেলের উপর এক্সামিন করলেন, অ্যান্ড তিনি দেখলেন অ্যানিম্যাল সেল enclosed by a thin membrane, একটা পাতলা মেমব্রেনের থ্রু দিয়ে কভার আপ করা রয়েছে, অ্যান্ড এই মেমব্রেনটাকেই এখন আমরা জানি প্লাজমা মেমব্রেন হিসেবে। অ্যান্ড পরে তিনি কি করলেন, থিওডর শোয়ানও এই পরে গিয়ে কিন্তু কিছু প্ল্যান্টের উপর এক্সামিন করলেন, অ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালে এক্সপেরিমেন্ট বা এক্সামিন করার পর তিনি বুঝলেন যে প্ল্যান্টের যে সেল রয়েছে, সেই সেলের কাছে কিছু ইউনিক ক্যারেক্টার্স রয়েছে। সেই ইউনিক ক্যারেক্টারটা কি? প্ল্যান্ট সেল হ্যাভ আ স্ট্রাকচার হুইচ প্রেজেন্ট the outer side of the plasma membrane. প্লাজমা মেমব্রেনের বাইরে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আরেকটা মেমব্রেন থাকে, যেটাকে বলা হয় সেল ওয়াল, and then he proposed that all plants and animal composed of cell and products of cell, and
Then Theodore Schwann and Matthias Leiden jointly cell theory proposed করলেন। বাট এখানে কিছু লিমিটেশন ছিল। লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে যে they does not conclude or they does not explain how was the cellular arise, কিভাবে সেল অ্যারাইজ করছে বা কোথা থেকে সেল ফর্ম করছে। and after some time 1855 রুডolf ভার্চাউ অ্যাকর্ডিং টু রুডolf ভার্চাউ তিনি এক্সপেরিমেন্ট করলেন অ্যান্ড এক্সামিন করে তার যে স্টেটমেন্টটা তিনি বলেছিলেন যে সেলস আর ডিভাইড অ্যান্ড অল সেল আর অ্যারাইজ দেয়ার pre-existing cell প্রত্যেকটা সেল তাদের প্রি এক্সিস্টিং সেল থেকে কিন্তু তৈরি হবে। অ্যান্ড তিনি যে ভাষায় যে স্টেটমেন্টের থ্রু দিয়ে এটা প্রপোজ করেছিলেন সেটা হচ্ছে omnis celluli cellula. And basically Rudolf Virchow modified the cell theory and converted the modern cell theory. It means এখান থেকে দু ধরনের কোশ্চেন আসতে পারে। Whoever proposed the cell theory, the answer will be Theodore Schwann and Matthias Leiden. And who was proposed the modern cell theory, then answer will be Rudolf Virchow. Okay, and then the fundamental feature of the cell theory. তাহলে সেল থিওরির ফান্ডামেন্টাল ফিচার্সগুলো কী কী? ফার্স্ট ইজ দ্য all living organism are composed of cell and products of cell. Cell is the small unit of body. Third statement আমরা কি লিখতে পারি? Cell is the structural and the functional unit of living organism. Cell is the structural and functional unit of life. And fourth statement is that the cell are arise their pre-existing cell. So these four are the fundamental feature of cell theory. Okay, next এই যে সেল থিওরির যে ফান্ডামেন্টাল ফিচারগুলো পড়লাম এর মধ্যে কিছু এক্সেপশন রয়েছে, মানে কিছু আমরা জিনিস দেখবো যেটা হচ্ছে সেল থিওরির এক্সেপশন। যেমন এখানে একটা লাইন বলছে দেখো যে অল লিভিং অর্গানিজম আর কম্পোস্ট অফ সেল অ্যান্ড প্রোডাক্ট অফ সেল। বাট যদি আমরা ভাইরাসের ক্ষেত্রে দেখি, ভাইরাস ডাজ নট হ্যাভ ট্রু সাইটোপ্লাজম। ভাইরাসের কাছে কিন্তু কোনো ট্রু সাইটোপ্লাজম থাকে না। বেসিক্যালি ভাইরাসটাকে আমরা সেল হিসেবে ধরি না, বা ভাইরাসের কাছে কোনো রকমের কোনো সেল প্রেজেন্ট রয়েছে, প্রপার একটা সেলের স্ট্রাকচার রয়েছে সেটা আমরা বলি না। কেন বলি না? কারণ ভাইরাসের হচ্ছে ডুয়াল নেচার কাজ করে। ভাইরাস কোনো একটা লিভিং বডি, তার মানে হোস্ট বডির মধ্যে এন্টার করবে, তখন ভাইরাস লিভিং সেল হিসেবে কাজ করবে। বাট যখন তারা এনভায়রনমেন্টে থাকবে, দ্য অ্যাক্টার্স আর নন লিভিং। কেন? কারণ তাদের কাছে কোনো ট্রু সাইটোপ্লাজম প্রেজেন্ট থাকে না। অ্যান্ড আরেকটা পয়েন্ট আমরা সেল থিওরিতে বলেছি যে অল সেল অ্যারাইজ দেয়ার প্রি এক্সিস্টিং সেল। এরও একটা এক্সেপশন রয়েছে, যেমন আমরা জানি আরবিসি কিন্তু তাদের মানে প্রি এক্সিস্টিং, তার মানে একটা আরবিসি থেকে, ধরো এটা একটা আরবিসি স্ট্রাকচার, এই আরবিসি থেকে কখনো কিন্তু মানে এটা ডিভাইড হয়ে অন্য আরবিসি তৈরি করবে না, এটা কিন্তু কখনোই পসিবল নয়। বিকজ আরবিসি arise from bone marrow and destroy
সরি, destroyed in spleen, স্প্লিনে গিয়ে কিন্তু এটা ডেস্ট্রয় হয়ে যাবে। তার মানে এখানে বলা যায় একটা আরবিসি কখনো ডিভাইড হয়ে আরও দুটো আরবিসি মানে প্রডিউস করবে না। আরবিসি অলওয়েজ বোন ম্যারো থেকে তৈরি হবে, স্প্লিনে গিয়ে ধ্বংস হয়ে যাবে 120 দিনের মাথায়, 120 ডেজের পর তাদের কিন্তু স্প্লিনে গিয়ে ডেস্ট্রয় করে যাবে। তো দিস আর দ্য টু এক্সেপশন অফ দ্য সেল থিওরি। আরও কিছু এক্সেপশন রয়েছে, যেমন আমরা নর্মালি জানি যে প্রত্যেকটা সেলের কাছে একটা করে নিউক্লিয়াস থাকবে, বাট এরও কিছু এক্সেপশন রয়েছে, এই স্টেটমেন্টেরও কিছু এক্সেপশন রয়েছে, যেমন ম্যাচিওর আরবিসির কাছে কোনো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে না। আবার আমরা দেখেছি একটা সেলে মোর দ্যান ওয়ানও নিউক্লিয়াস প্রেজেন্ট থাকতে পারে, অ্যান্ড দিস আর দ্য অলসো এক্সেপশন অফ দ্য সেল থিওরি। নেক্সট আমরা যাব টাইপ অফ সেল। তো ডিপেন্ড আপন দ্য origin and nucleus. Depend upon the origin and nucleus, cell are two types. One is prokaryotic cell and second is the eukaryotic cell. Pro means primitive. তোমাদেরকে একটু বলে রাখি, অলওয়েজ বায়োলজির যে টার্মগুলো রয়েছে না, সেই বায়োলজির টার্মগুলো যদি কখনো মনে হয় যে ডেফিনেশন মনে পড়ছে না, সংজ্ঞা মনে পড়ছে না, কিভাবে আমি এক্সামে লিখবো, বা এই জিনিসটার আমার থিওরিটিক্যাল ব্যাপারগুলো মনে পড়ছে না, তাহলে বলবো যে প্রত্যেকটা বায়োলজির যে ওয়ার্ডগুলো রয়েছে বা টার্মগুলো রয়েছে সেগুলোকে না ডিভাইড করে তার মিনিংগুলো আগে জানবে। যদি তার মিনিংগুলো জানো, সেখান থেকে কিন্তু তার ডেফিনেশন তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। যেমন দেখো, প্রো মিন্স প্রিমিটিভ অ্যান্ড ক্যারিওট মিন্স নিউক্লিয়াস। তার মানে প্রোক্যারিওটিক সেল এমন একটা সেল যার কাছে প্রিমিটিভ নিউক্লিয়াস থাকবে। প্রিমিটিভ নিউক্লিয়াসের কাছে কিন্তু কোনো মেমব্রেন প্রেজেন্ট থাকে না। তো এখানে আমরা লিখব যে দিস সেল হ্যাভ নো মেমব্রেন বন্ড নিউক্লিয়াস। ওকে, তো জেনেটিক মেটেরিয়াল যেটা, সেটা কিন্তু ফ্রিলি মুভেবল ইন সাইটোপ্লাজম। সো জেনেটিক material freely movable in cytoplasm. But eukaryotes, eu means the new and karyote means the nucleus. তার মানে এখানে আমরা বলতে পারি যে এদের ক্ষেত্রে well defined nucleus is present, okay, and genetic material enclosed by membrane. Okay, next, prokaryotic সেলের কাছে যে অর্গানেলস প্রেজেন্ট থাকবে সেখানে কিন্তু কোনো মেমব্রেন থাকবে না। সো আমরা লিখতে পারি যে prokaryotic cell have no membrane bond organelle. Any membrane bond organelles, and এখানে কি হবে, membrane bond organelles are present, like chloroplast, মাইট্রোকন্ড্রিয়া, এগুলো কিন্তু ইউক্যারিওটিকের কাছে প্রেজেন্ট থাকবে। রাইবোজোম যেহেতু একটা নন মেমব্রেনাস অর্গানেল হয়, তার জন্য এটা প্রোক্যারিওটিকেও প্রেজেন্ট থাকে, ইউক্যারিওটিক সেলেও প্রেজেন্ট থাকে, বাট এর যে টাইপসটা সেটা কিন্তু ডিফারেন্ট। প্রোক্যারিওটিক সেলের কাছেও রাইবোজোম প্রেজেন্ট থাকবে, ইউক্যারিওটিক সেলের কাছেও রাইবোজোম প্রেজেন্ট থাকবে, বাট প্রোক্যারিওটিক সেলের কাছে যে রাইবোজোমটা প্রেজেন্ট থাকবে সেটা বেসিক্যালি 70S এর হবে, অ্যান্ড ইউক্যারিওটিক সেলের কাছে 70S তার সঙ্গে
সঙ্গে কিন্তু 80S রাইবোজোম প্রেজেন্ট থাকে। তো এই যে 70S রাইবোজোমটা এটা বেসিক্যালি ইন অর্গানেলস প্রেজেন্ট থাকবে। অর্গানেলস, রাইবোজোম একটা অর্গানেলস, বাট এটা এমন একটা অর্গানেলস যেটা অন্য কোনো অর্গানেলসের মধ্যে প্রেজেন্ট থাকতে পারে, আর সেই অর্গানেলসটা হবে কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে। অ্যান্ড প্রোক্যারিওটিক, এই ইউক্যারিওটিক সেলের যে সাইটোপ্লাজম কন্টেন দ্য 80S টাইপ রাইবোজোম। এক্সাম্পল কী হবে প্রোক্যারিওটিক সেলের? প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি। তো আমরা লিখতে পারি আপ টু মোনেরা পর্যন্ত যত অর্গানিজম রয়েছে তারা কিন্তু প্রোক্যারিওটিক সেলের আন্ডারে পড়বে। অ্যান্ড প্রোটিস্টা আপ টু অ্যানিমেলিয়া পর্যন্ত যত অর্গানিজম রয়েছে তারা ইনক্লুডেড ইনটু দ্য ইউক্যারিওটিক সেল। ওকে, নেক্সট যদি আমরা দেখি যে কোথায় প্রেজেন্ট থাকবে, নর্মালি আমরা লিভিং থিং বা অর্গানিজমকে দুটো কিংডমে ডিভাইড করি। ওয়ান ইজ দ্য প্ল্যান্ট কিংডম অ্যান্ড সেকেন্ড ইজ দ্য অ্যানিম্যাল কিংডম। তো সেই প্ল্যান্ট কিংডম বা প্ল্যান্ট আর অ্যানিম্যাল তাদের সেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, সেল ওয়াল যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে যখন সোয়ান এক্সপেরিমেন্ট করলেন বা এক্সামিন করলেন তখন দেখলেন যে প্ল্যান্টের বাইরে একটা আলাদা করে প্ল্যান্ট সেলের যে প্লাজমা মেমব্রেন তার বাইরেও একটা আলাদা করে স্ট্রাকচার প্রেজেন্ট রয়েছে, দ্যাট উইল বি দ্য ইউনিক ফর দ্য প্ল্যান্ট সেল, সেটা হচ্ছে সেল ওয়াল। তার মানে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট থাকবে, বাট অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট থাকবে না। ভ্যাকিউল প্ল্যান্ট সেলে প্রেজেন্ট থাকবে। কীরকম হবে? সিঙ্গেল অ্যান্ড লার্জ। অ্যানিম্যালের সেলের ক্ষেত্রে মেবি অর মে নট বি, প্রেজেন্ট থাকতেও পারে, প্রেজেন্ট নাও থাকতে পারে। যদি প্রেজেন্ট থাকে দে আর নেগলিজিবল in amount, okay, and scattered in cytoplasm. ছোট্ট ভ্যাকিউল যারা পুরো সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে প্রেজেন্ট থাকবে। সেন্ট্রোজোম প্ল্যান্ট সেলের ক্ষেত্রে থাকবে না। হ্যাঁ, কিছু লোয়ার প্ল্যান্টসের মধ্যে সেন্ট্রোজোম প্রেজেন্ট থাকবে। লোয়ার প্ল্যান্টের মধ্যে কিন্তু সেন্ট্রোজোম প্রেজেন্ট থাকবে। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সেন্ট্রোজোম প্রেজেন্ট থাকবে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে প্লাস্টিড প্রেজেন্ট থাকবে, অ্যানিম্যাল সেলে নো প্লাস্টিড। ওকে, মানে অ্যানিম্যাল সেলের কাছে কোনো ধরনের কোনো প্লাস্টিড প্রেজেন্ট থাকবে না। লাইসোজোম প্ল্যান্ট সেলের কাছে থাকবে না, বাট অ্যানিম্যাল সেলের কাছে লাইসোজোম প্রেজেন্ট থাকবে। তো আশা করব এই যে দুটো ডিফারেন্স, প্রোক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেল, প্ল্যান্ট আর অ্যানিম্যাল সেলের ডিফারেন্সিয়েশন বা তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। And this is the two type of cell. আমি দুটো ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি, তোমরা শেপ মানে তার স্ট্রাকচার ওয়াইজ দেখেই তোমরা বুঝতে পারছো যে দিস আর দ্য অ্যানিম্যাল সেল অ্যান্ড দিস আর দ্য প্ল্যান্ট সেল। তাহলে চলো একবার মার্ক করা যাক যে দুটোর মধ্যে কমন কী কী স্ট্রাকচার রয়েছে, দুটো স্ট্রাকচারের মধ্যে কমন পার্ট কী কী রয়েছে, কোনটার মধ্যে এমন একটা পার্ট রয়েছে যেটা দেখা গেল যে অ্যানিম্যাল সেলের মধ্যে রয়েছে বাট প্ল্যান্ট সেলের মধ্যে নেই। তো ফার্স্ট কমন পার্ট ইজ দ্য আউটার মেমব্রেন as a plasma membrane. But plant cell plasma membrane এর বাইরেও আরেকটা লেয়ার থাকে যেটাকে বলা হচ্ছে সেল ওয়াল। ওকে, সো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটা সিঙ্গেল অ্যান্ড লার্জ ভ্যাকিউল প্রেজেন্ট থাকবে। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে দিস আর দ্য মাইক্রোভিলাই। ওকে, দিস ইজ দ্য নিউক্লিয়াসের nucleolus. Okay, this is the chromatin fiber and this part is the nucleoplasm. Nucleoplasm means নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজম থাকবে সেটাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। তার মানে এখান থেকে আমি মার্ক করে দিচ্ছি প্ল্যান্ট সেলের এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, and this the nucleoplasm, and this yellow color is the chromatin fiber. Okay, next plant cell এর ক্ষেত্রে
নেক্সট অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় গলজি বডি। ওকে, দিস আর দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড নিউক্লিয়াসের চারিপাশে প্রেজেন্ট থাকবে, এটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্ল্যান্ট বডির ক্ষেত্রে এই স্ট্রাকচারটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড দিস স্ট্রাকচার ইজ দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অ্যান্ড পরে এই যে এন্ডোপ্লাজমিকের দুটো টাইপ, কোনটাকে এসিআর, কোনটাকে আরইআর, কোনটাকে স্মুথ, কোনটাকে রাফ বলছি, সেগুলো যখন আমরা মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিটেলসে পড়বো তার মধ্যে আমরা স্টাডি করব। ওকে, অ্যান্ড দিস আর দ্য মাইক্রোফিলামেন্ট। এটা প্ল্যান্ট বডিতেও কিন্তু প্রেজেন্ট থাকে। এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও মাইক্রোফিলামেন্ট। ওকে, নেক্সট, this the mitochondria, and obviously plant body te present থাকবে, this is mitochondria. Okay, এটা plant body Golgi body. Okay, and this is some vacuoles যেটা নেগলিজিবল অ্যামাউন্ট অ্যান্ড সাইটোপ্লাজমে স্ক্যাটার্ড হয়ে কিন্তু প্রেজেন্ট থাকবে। ওকে, অ্যান্ড দিস আর দ্য ফ্রি রাইবোজোম। দিস আর দ্য ফ্রি রাইবোজোম। সিমিলার অ্যানিমেলের ক্ষেত্রেও দেখব, দিস আর দ্য ফ্রি রাইবোজোম। ওকে, নেক্সট দ্য ওভারভিউ অফ দ্য সেল। তার মানে এখানে এই যে ডায়াগ্রামে সেলের যতগুলো পার্ট আমরা দেখলাম, তাহলে সেই পার্টগুলোর ইউনিক ফিচার্স কী কী বা সেই পার্টগুলো কিভাবে আমরা অ্যারেঞ্জ করব, সেই জিনিসগুলো একটু জাস্ট লিখে দিই। তো একটা সেলটাকে যদি আমি ডিভাইড করি, তো ফার্স্ট তার দুটো পার্ট পাবো। একটা হচ্ছে আউটার লেয়ার আর বলা হয় আউটার এনভেলপ, and second is the protoplasm. তার মানে আউটার লেয়ারের মধ্যে যে ইনার সাইডে যে জেলি লাইক যে সাবস্টেন্স প্রেজেন্ট থাকে, সেটা বলা হয় প্রোটোপ্লাজম। আউটার লেয়ারে তিনটে পার্ট আমরা পাবো, তিনটে টাইপ। ওয়ান ইজ দ্য সেল ওয়াল, প্ল্যান্টের ক্ষেত্রে আউটার মোস্ট ওয়াল, অ্যানিম্যালের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন। ওকে, অ্যান্ড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে outermost layer is the glycocalyx, and these are the three types of outer layer of cell. And প্রোটোপ্লাজমের মধ্যে প্রোটোপ্লাজমটাকে যদি আমরা দুটো পার্টে ডিভাইড করি, একটা পার্টে পাবো নিউক্লিয়াস, অ্যান্ড এক্সেপ্ট দ্য নিউক্লিয়াস পুরো প্রোটোপ্লাজমের পার্টটাকে বলা হয় সাইটোপ্লাজম। পুরো পার্টটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের চারটে পার্ট থাকে। কি কি? একটু আগেই আমরা মার্ক করে এলাম, এর মধ্যে একটা মার্ক করা হয়নি, দ্যাটস দ্য নিউক্লিয়ার মেমব্রেন। তো ফার্স্টে লিখছি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম অ্যান্ড ক্রোমাটিন ফাইবার। ওকে, নেক্সট সাইটোপ্লাজমের মধ্যে কি কি প্রেজেন্ট থাকবে? সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট থাকবে এন্ডোমেমব্রেন সিস্টেমের কিছু পার্ট, কিছু অর্গানেলস প্রেজেন্ট থাকবে, অ্যান্ড সাম ইনক্লুশন বডিজ প্রেজেন্ট থাকবে। সো অর্গানেলস, ইনক্লুশন বডি আর এন্ডোমেমব্রেন সিস্টেম, এই তিনটে কি জিনিস বা এই তিনটেকে ডিফারেন্ট নেম আমি কেন বলছি? এন্ডোমেমব্রেন সিস্টেম মিনস এমন একটা পার্ট, বেসিক্যালি দে আর ডিরাইভ ফ্রম দ্য প্লাজমা মেমব্রেন অ্যান্ড দেয়ার ফাংশন আর কোয়ার্ডিনেটেড। সো কি বললাম? এন্ডোমেমব্রেন সিস্টেম যারা বেসিক্যালি প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হবে অ্যান্ড যাদের ফাংশন কোয়ার্ডিনেটেড, তার মানে একজনের ফাংশন আরেকজনের উপর ডিপেন্ড করবে। সো এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কারা কারা পড়ে, এর একটা শর্ট ট্রিক্স বলে দিই, মনে রাখবে EGLV। E মিনস এন্ডোপ্লাজমিক
রেটিকুলাম, সেকেন্ড ইজ দ্য গলজি বডিজ, থার্ড লাইসোজোম, অ্যান্ড ফোর্থ ভ্যাকিউলস। অর্গানেলসের মধ্যে কি কি পাবো? অর্গানেলসের মধ্যে পাবো অর্গানেলস বেসিক্যালি অটোনোমাস হতে পারে, সেমি অটোনোমাস হতে পারে, তার মানে মোটামুটি নিজেদের ফাংশন কিন্তু নিজেরা করতে পারে। অর্গানেলসের মধ্যে কি কি হবে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম, সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা, অ্যান্ড কিছু মাইক্রোবডিস অ্যান্ড সাম মাইক্রোবডিস। ইনক্লুশন বডিটা কি? ইনক্লুশন বডি বলা হচ্ছে এরা বেসিক্যালি নন মেমব্রেনাস একটা স্ট্রাকচার হয়। ইনক্লুশন বডিস নন মেমব্রেনাস একটা স্ট্রাকচার হয় যারা সাইটোপ্লাজমে স্ক্যাটারলি প্রেজেন্ট থাকে, আর এদের মধ্যে সেলের যত এক্সক্রিটা সেগুলো কিন্তু প্রেজেন্ট থাকে। এক্সক্রিটা or some gases প্রেজেন্ট থাকবে। এখানে কয়েকটা পয়েন্ট একটু বলে দিই। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এরা কিন্তু ডবল মেমব্রেনাস হয়। মনে রাখবে সেন্ট্রোজোম নন মেমব্রেনাস, সেন্ট্রোজোম কিন্তু নন মেমব্রেনাস। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, দে আর দ্য ডবল মেমব্রেনাস, সেন্ট্রোজোম নন মেমব্রেনাস, অ্যান্ড লাইসোজোম যেটা রয়েছে, লাইসোজোম সিঙ্গেল মেমব্রেনাস। ক্লিয়ার? দিস আর দ্য ওভারভিউ অফ দ্য সেল। সেলের যত ধরনের পার্টস হয় তাদের মধ্যে যে পার্টসগুলো ডবল মেমব্রেনাস, যার মধ্যে মেমব্রেন নেই, সেই স্ট্রাকচারগুলো কিন্তু অলরেডি আমি এখানে লিখে দিয়েছি। নেক্সট পার্ট ইজ দ্য সেল সাইজ। মোস্ট অফ দ্য সেল, সাধারণত সেল আর মাইক্রোস্কোপিক ইন স্ট্রাকচার, সাধারণত সেল মাইক্রোস্কোপিক হয়, বাট সেল সাইজ যেটা সেটা কিন্তু ভ্যারিস সেল টু সেল। অ্যান্ড সেল সাইজ একটা অর্গানিজমের যে সাইজ কতটা, মানে একটা অর্গানিজম কতটা বড় কতটা ছোট তার উপর ডিপেন্ড করে না। সেল সাইজ বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করবে সেল ফাংশনের উপর। সেই সেলটা কোথায় প্রেজেন্ট রয়েছে, তার ফাংশন কি, তার উপরে কিন্তু সেল সাইজটা ডিপেন্ড করবে। এবারে কিছু কিছু ফ্যাক্টর আমরা দেখব যে ফ্যাক্টরগুলো সেল সাইজটাকে রেস্ট্রিক্ট করে রাখে। তো সাম রেস্ট্রিক্টিং ফ্যাক্টর ফর সেল সাইজ কি কি? দুটো পয়েন্ট আমরা এখানে লিখব। ওয়ান ইজ দ্য সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম রেশিও, অ্যান্ড সেকেন্ড ইজ দ্য নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও। সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম রেশিও, সেলের মেন কাজটা কি? মোস্ট অফ দ্য সেলের যেটা কাজ হয় সেটা হচ্ছে ডিফিউশন অ্যান্ড অ্যাবজর্পশন। এবার যদি সেলের সারফেস এরিয়া যত বেশি হবে, তাদের অ্যাবজর্পশনে বা ডিফিউশনে তত বেশি, মানে তত ভালো কাজ করতে পারবে। ওই জন্য বলা হচ্ছে সেলের ভলিউম, মানে সেল যত ছোট সাইজের হবে, সেলের ভলিউম যত কমবে, সেলের সারফেস এরিয়া কিন্তু তত বেশি ইনক্রিজ করবে। কারণ আমরা জানি ভলিউম অফ সেল ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সারফেস এরিয়া অফ সেল। অ্যান্ড নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও কেন বলছি? কারণ একটা সেলের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে তার মধ্যে যে ডিএনএ কন্টেন্ট ওকে, সেটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। তো একটা সেলের গ্রোথ মানে কি? একটা সেলের সাইজ ইনক্রিজ করা মানে কি? সাইটোপ্লাজমে কি, মানে সাইটোপ্লাজম তাকে ইনক্রিজ করবে, সাইটোপ্লাজমিক যে গ্রোথটা সেটাই সেলের গ্রোথ। এবার সেলের যে নিউক্লিয়াস তো
কখনো এনলার্জ করবে না, বাট আস্তে আস্তে যদি সেল এতটাই এনলার্জ করে গেল যে ওই নিউক্লিয়াসটার পক্ষে আর সেলটাকে কন্ট্রোল করা পসিবল হলো না, তার জন্য সেলটাই নিজের তার সাইজটাকে কিন্তু রেস্ট্রিক্ট করে দেয়, কারণ সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটাই কিন্তু পুরো সেলের যে ফাংশন সেটাকে কন্ট্রোল করবে। তো এখানে কিছু আমরা সেলের সাইজ দেখব, যেমন স্মলেস্ট সেল যেটা রয়েছে, স্মলেস্ট সেল মাইকোপ্লাজমা, স্মলেস্ট সেলটা কি মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটাকে পিপিএলও বলা হয়, পিপিএলও আমরা বলতে পারি। পিপিএলওর ফুল ফর্ম কি? পিপিএলওর ফুল ফর্ম প্লিউরো নিউমোনিয়া লাইক organism. Okay, then large cell, egg of ostrich, then যদি আমি হিউম্যান বডির কথা ধরি, হিউম্যান বডির মধ্যে লংগেস্ট সেল কি হবে? হিউম্যান বডির মধ্যে লংগেস্ট সেল ইজ আ নার্ভ সেল, অ্যান্ড হিউম্যান বডির স্মলেস্ট সেল, human body smallest cell RBC or the sperm cell. Okay, clear? নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে সেল শেপ। এখানেও কিন্তু সেমই পয়েন্ট আমি বলে রাখি যে সেলের যে শেপটা রয়েছে সেটাও কিন্তু কোরিলেটেড উইথ ইটস ফাংশন, সেটাও কিন্তু ফাংশনের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে কিছু কিছু সেলের নাম অ্যান্ড তাদের শেপ লিখে দিয়েছি। যেমন ধরো আরবিসি সাধারণত রাউন্ড হতে পারে অর বাইকনকেভ ইন শেপ। ডাব্লিউবিসি যার কোনো রকমের প্রপার স্ট্রাকচার থাকে না, অ্যামিবা লাইক স্ট্রাকচার, অ্যামিবয়েড। নার্ভ সেল ব্রাঞ্চ অ্যান্ড ইলংগেটেড, ট্রেকিয়ার branch and long and trachea basically elongated. Mesophyll cell round and oval and smooth muscle spindle shape. Okay, now moving to the next point is the prokaryotic cell. তো প্রোক্যারিওটিক সেলের কিছু পয়েন্টস অলরেডি আগে কিন্তু আমরা পড়ে এসেছি, যেমন প্রোক্যারিওটিক সেলের কাছে প্রিমিটিভ নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, প্রিমিটিভ নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। এটা মোনেরার মধ্যে আমরা দেখতে পাবো, মোনেরা। ওকে, মোনেরার মধ্যে বেসিক্যালি কি পড়ছে? ব্যাকটেরিয়া। তো প্রোক্যারিওটিকের যে স্ট্রাকচারটা আমরা স্টাডি করব সেটা মেনলি একটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার আমরা স্টাডি করব, অ্যান্ড দিস আর দ্য স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। তো চলো ব্যাকটেরিয়া স্ট্রাকচারের মধ্যে তার আউটার লেয়ার কী কী রয়েছে, তার সাইটোপ্লাজমে কী কী রয়েছে, তার জেনেটিক মেটেরিয়াল কীভাবে প্রেজেন্ট থাকে সাইটোপ্লাজমের মধ্যে, সেই জিনিসগুলো কিন্তু একটু ডিটেলসে আমরা দেখব। তো ফার্স্ট ইজ দ্য envelope, outer layer ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হয় glycocalyx. Middle layer is known as cell wall and innermost layer is the plasma membrane. Okay, and this is the cytoplasm of bacteria, and bacteria cytoplasm এ কি কি প্রেজেন্ট থাকবে? এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, these are the genetic material, and যেহেতু এটা প্রোক্যারিওটিক সেল তো অবভিয়াসলি এর কোনো মেমব্রেন থাকবে না, সাইটোপ্লাজমে ফ্রিলি মুভেবল, অ্যান্ড জেনেটিক মেটেরিয়াল এক্সেপ্ট দ্য জেনেটিক মেটেরিয়াল আরও কিছু যে মানে স্মল ডিএনএ লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে যেটাকে বলা হয় প্লাজমিড। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রাকচার অফ polyribosome. Okay, and infolding structure of plasma membrane is known as mesosome. এই প্রত্যেকটা মার্কিংগুলো আগে আমি করিয়ে দিচ্ছি, অ্যান্ড মার্কিং করানোর পর প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু আমরা ডিটেলসে স্টাডি করব। ওকে, অ্যান্ড these are some free ribosome. Okay, some inclusion bodies.
inclusion bodies, and outer growth or outer part হিসেবে যেটা লার্জ সাইজ সেটা হচ্ছে ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকবে অ্যান্ড ব্যাকটেরিয়ার হোল সারফেসে যে শেয়ার লাইক স্ট্রাকচারটা প্রেজেন্ট থাকে দ্যাটস দ্য ফিমরি স্ট্রাকচার। তো চলো এই স্ট্রাকচারগুলোকে এবার আমরা ডিটেলসে স্টাডি করি। তো ফার্স্ট পয়েন্ট ইজ দ্য আউটার এনভেলপের মধ্যে আমরা কি কি পার্ট পাবো? ফার্স্ট, outermost layer is the glycocalyx। এই যে গ্লাইকোক্যালিক্স এটা সাধারণত দুটো টাইপের হয়, টু টাইপস। ওয়ান, দ্য টাফ অ্যান্ড থিক লেয়ার, যেটাকে বলা হয় ক্যাপসুল। যদি গ্লাইকোক্যালিক্সের লেয়ারটা টাফ অ্যান্ড থিক হয় সেটাকে ক্যাপসুল বলা হয়। অ্যান্ড যদি লেয়ারটা থিন অ্যান্ড স্মুথ হয় দেন দিস লেয়ার উইল বি নোন অ্যাজ স্লাইম লেয়ার। তো যেসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্লাইকোক্যালিক্সটা টাফ অ্যান্ড থিক হয় তাদের ক্ষেত্রে ক্যাপসুল বলা হয়, অ্যান্ড যাদের ক্ষেত্রে থিন অ্যান্ড স্মুথ হয় তাদের ক্ষেত্রে স্লাইম লেয়ার বলা হয়। ওকে, সেকেন্ড মিডল লেয়ার means the cell wall. Middle layer means cell wall. তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালের কম্পোজিশন কি? সেল ওয়ালের কম্পোজিশন পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান সাধারণত একটা এক্সাম্পল অফ পলিস্যাকারাইড। পেপটাইডোগ্লাইক্যান ইজ অ্যান এক্সাম্পল অফ পলিস্যাকারাইড। তার মানে ডিফারেন্ট টাইপ ইউনিট এখানে প্রেজেন্ট থাকবে। কি কি ইউনিট প্রেজেন্ট থাকবে? ওয়ান ইজ ন্যাক অ্যান্ড সেকেন্ড ইজ ন্যাম। সো ন্যাগ আর ন্যামের ফুল ফর্ম কি? হোয়াট আর দ্য ফুল ফর্ম অফ ন্যাগ অ্যান্ড ন্যাম? এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন অ্যান্ড ন্যাম এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। তো এই সেল ওয়ালের উপর ডিপেন্ড করে অ্যান্ড ব্যাকটেরিয়া কালারের অ্যাবজর্বিংয়ের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়া হচ্ছে টু টাইপ। ব্যাকটেরিয়া আর টু টাইপ ডিপেন্ড আপন দ্য স্ট্রেনিং প্রসেস। কি কি? ওয়ান ইজ দ্য গ্রাম negative bacteria and another is the gram positive bacteria. একটা কথা একটু বলে দিই, তোমরা জানো, তোমাদের মনে হতে পারে যে এত ডিটেলসে কেন পড়বো। NEET 2025 কোশ্চেন যদি তোমরা একটু দেখে থাকো তাহলে বুঝবে যে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু মানে যেটা আগে আমরা জানতাম, যেটা আমাদের প্যাটার্ন ছিল, যে স্টেটমেন্টাল কোশ্চেনগুলো বেসিক্যালি এনসিইআরটি লাইন তুলে দিচ্ছে, সেখান থেকে এনসিইআরটি লাইনটা যদি আমি খুব ভালো করে মুখস্থ করি, হ্যাঁ কনসেপ্টে কিছু যদি প্রবলেম থাকেও বা আমরা যদি মুখস্থ করি সেখান থেকে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট আমরা কিন্তু বলে দিতে পারবো। বাট 2025 কোশ্চেন দেখার পর তোমাদের এটা নিশ্চয়ই মনে হবে না যে শুধু যদি এনসিইআরটি লাইনটা আমরা মুখস্থ করি, কনসেপ্ট বুঝেছি বা না বুঝো তাহলে কিন্তু হবে না, কারণ এখন কিন্তু এনসিইআরটি লাইন তুলে কোশ্চেন দেওয়ার থেকে বেশি এনসিইআরটি লাইনের কনসেপ্ট দিয়ে তার উপর স্টেটমেন্টাল বেস কিন্তু কোশ্চেন আসছে। তো তার জন্য কিছুটা হলেও আমাদের কিন্তু ডেপথে গিয়ে পড়াশোনা করতে হবে যাতে ওই কনসেপ্ট, ওই লাইনের মিনিং, স্টেটমেন্টের মিনিং আমরা খুব ভালো করে বুঝতে পারি। ওকে, চলো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সাধারণত গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া তার কাছে সিঙ্গেল সেল ওয়াল প্রেজেন্ট থাকে, অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কাছে টু সেল ওয়াল স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। ওকে, অ্যান্ড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কাছে
pili and fimbriae are absent, but gram positive এই নেগেটিভ ব্যাকটেরিয়ার কাছে pili and fimbriae are present. Okay, percentage of lipid is higher than gram positive bacteria. এখানে যে সেল ওয়াল তার মধ্যে যে লিপিডটা সেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার থেকে বেশি প্রেজেন্ট থাকে। নেগলিজিবল অ্যামাউন্ট অফ লিপিড আর প্রেজেন্ট ইন সেল ওয়াল স্ট্রাকচার। ওকে, নেক্সট মিজোজোমের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে প্রেজেন্ট থাকবে। মিজোজোম আর প্রেজেন্ট অ্যান্ড গ্রাম নেগেটিভের ক্ষেত্রে মিজোজোম অ্যাবসেন্ট। ইকোলাইয়ের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটা এক্সাম্পল দিচ্ছি, ইকোলাই, ভিব্রিও। ওকে, অ্যান্ড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস। This is the gram positive bacteria. Okay, তো সেল ওয়ালের ফাংশন কি? সেল ওয়াল basically protect the cell and provide the structure of cell and glycocalyx এর ফাংশন কি? What is the function of glycocalyx? Glycocalyx help in বা protect the cell from desiccation, antibiotic and virus. Okay, next innermost layer is, okay, next third innermost layer is plasma membrane. So plasma membrane এর যে স্ট্রাকচারটা ইউনিভার্সাল ফর অল অর্গানিজম। প্লাজমা মেমব্রেনের যে স্ট্রাকচারটা, এর যে স্ট্রাকচার কম্পোজিশন সেটা কিন্তু ইউনিভার্সাল ফর দ্য অল অর্গানিজম। প্লাজমা মেমব্রেন কীরকম স্ট্রাকচার হয়? সেমি পারমিয়েবল, যেটা বেসিক্যালি ট্রান্সপোর্টে হেল্প ইন ট্রান্সপোর্টেশন। অ্যান্ড প্লাজমা মেমব্রেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইনফোল্ড হয়ে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইনফোল্ড হয়ে বেসিক্যালি একটা স্ট্রাকচারের ফর্মেশন হয়, বা আমরা বলতে পারি যে মডিফিকেশন অফ দ্য প্লাজমা মেমব্রেন and create a infold structure or lamella or vesicle or lamellae like structure, সেটাকে বলা হয় মিজোজোম। বেসিক্যালি কীরকম স্ট্রাকচার হয়? মিজোজোম ল্যামেলার হতে পারে, টিউবিউলার হতে পারে, বা ভেসিকেল লাইক স্ট্রাকচার হতে পারে। কীরকম স্ট্রাকচার? মিজোজোম বেসিক্যালি মডিফাইড স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন, মডিফাইড স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। মডিফাইড যা এখানে লেখানো হচ্ছে সেটা কিন্তু এনসিইআরটি বেস করেই লেখানো হচ্ছে। এনসিইআরটির প্রত্যেকটা লাইন ডেপথে গিয়ে বোঝানো হচ্ছে, যার জন্য বলবো তোমরা খাতা নিয়ে বসো অ্যান্ড প্রত্যেকটা নোটস কিন্তু বা প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালোভাবে লিখবে। আশা করব তোমাদের ক্লাস আর এনসিইআরটি খুব ভালো করে পড়লে তোমরা কিন্তু নিট 2026 এর জন্য একদম প্রপার রেডি হবে। ওকে, সো মডিফাইড স্ট্রাকচার অফ দ্য প্লাজমা মেমব্রেন। অ্যান্ড প্লাজমা মেমব্রেনের এই যে মিজোজোম স্ট্রাকচারটা বেসিক্যালি কীরকম হতে পারে?
ল্যামেলার হতে পারে, ভেসিকেল লাইক স্ট্রাকচার হতে পারে, আর টিবিউলার স্ট্রাকচারও কিন্তু হতে পারে। তো মিজোজোমের ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ মিজোজোম? মিজোজোমের ফাংশন কি? মিজোজোমের ফাংশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যেহেতু এটা ইনফোল্ডিং একটা স্ট্রাকচার, তো আমরা বলতে পারি ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, increase the surface area, help in cell division, DNA replication and transfer in daughter cell. Okay, most important thing, রেসপিরেশনে হেল্প করে, হেল্প ইন রেসপিরেশন অ্যান্ড সিক্রিশন। সো আমরা বলতে পারি যে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যেহেতু কোনো মেমব্রেন বর্ন অর্গানেলস মাইট্রোকন্ড্রিয়া থাকবে না, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রেসপিরেশনে কে হেল্প করবে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাজ এ মাইট্রোকন্ড্রিয়াকে হেল্প করবে, সেটাই হচ্ছে কিন্তু মিজোজোম। এটা নিট PYQ 2 থেকে 3 বছর এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, রিপিট করেছে, অনেকবার রিপিট হয়েছে। তো এই জিনিসগুলো একটু ভালো করে ফলো করবে। অ্যান্ড বলা হচ্ছে অনেক ব্যাকটেরিয়ার কাছে, যেমন ধরো ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, ওকে, আর সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে যখন প্লাজমা মেমব্রেন ইনফোল্ড হয়ে প্লাজমা মেমব্রেন ইনফোল্ড হয়ে ক্যারি সাম পিগমেন্ট, কোনো যখন পিগমেন্ট ক্যারি করে, তখন সেই ইনফোল্ডিং স্ট্রাকচারটাকে কি বলা হয়? ক্রোমাটোফোর। তখন ইনফোল্ডিং স্ট্রাকচারটাকে বলা হয় ক্রোমাটোফোর। তো বেসিক্যালি উই ক্যান সে যে ক্রোমাটোফোর also a modified enfolding structure of plasma membrane which carries some pigment, and সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি ক্রোমাটোফোর। So these are the three outer membrane of the bacteria or prokaryotic cell. Next is the cytoplasm. So bacteria's cytoplasm এ কি প্রেজেন্ট থাকবে? First is genetic material. এদের ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেল, তার মানে মেমব্রেন বন্ড কোনো অর্গানেল এদের ক্ষেত্রে থাকবে না। জেনেটিক মেটেরিয়াল প্রেজেন্ট উইথাউট মেমব্রেন, freely movable in cytoplasm. Okay, and ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ কে করবে? ডিএনএ। অ্যান্ড ডিএনএ কীরকম দেখতে হবে? সার্কুলার, সিঙ্গেল সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকবে। সো এই ডিএনএ, সিঙ্গেল সার্কুলার ডিএনএ প্লাস নন হিস্টোন প্রোটিন, যখন ডিএনএ এই নন হিস্টোন প্রোটিনের সঙ্গে প্যাকেজ হয়ে থাকে ব্যাকটেরিয়ার কেসে, তখন এই স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিয়েট। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ প্যাকড উইথ দ্য নন হিস্টোন প্রোটিন অ্যান্ড দিস স্ট্রাকচার উইল বি নোন অ্যাজ নিউক্লিয়েট। অ্যান্ড জেনেটিক মেটেরিয়াল ছাড়াও, except genetic material, cytoplasm of bacteria has another small circular DNA. এই যে স্মল সার্কুলার ডিএনএ, যেটা জেনেটিক মেটেরিয়ালের বাইরেও আর একটা স্মল সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকে, যেটাকে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএও আমরা বলে থাকি। এটার নাম কি? প্লাজমিড। এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? প্লাজমিড। তো প্লাজমিডের
প্লাজমিড অ্যাক্ট অ্যাজ আ ভেক্টর। অ্যান্ড পরে গেলে আমরা এটা জানবো বায়োটেকনোলজির ক্ষেত্রে এই প্লাজমিড বেসিক্যালি কোনো একটা ডিএনএ সেগমেন্টকে মানে ট্রান্সফার দ্য ফরেন ডিএনএ ইন্টু দ্য হোস্ট বডির মধ্যে কোনো ডিএনএর অন্য কোনো পার্টকে ট্রান্সফার করতে কিন্তু হেল্প করে। আর কি অ্যাক্ট এই প্রোভাইড দ্য রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট টু ব্যাকটেরিয়া, প্রোভাইড দ্য antibiotic resistance to bacteria. Okay, next সাইটোপ্লাজমে আর কি কি প্রেজেন্ট থাকবে? রাইবোজোম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রাইবোজোম কি টাইপের রাইবোজোম প্রেজেন্ট থাকবে? 70S টাইপস রাইবোজোম প্রেজেন্ট থাকবে, রাইবোজোম। and this ribosome has two subunit কি one is 50S and another is 30S. রাইবোজোমের কাজ কি? হেল্প ইন প্রোটিন সিনথেসিস অ্যান্ড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরও একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় পলিরাইবোজোমের স্ট্রাকচার অলরেডি এখানে আমি দেখিয়ে দিয়েছি। This is the structure of polyribosome. তার মানে আমরা বলতে পারি when multiple ribosome or when more than one ribosome are attached with RNA, সেই স্ট্রাকচারটাকে পলিরাইবোজোম বলা হয়। লুক লাইক দিস স্ট্রাকচার, this structure. Okay, this is the ribosome and এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে RNA স্ট্রাকচার। বেসিক্যালি কীরকম RNA থাকে? mRNA। তো পলিরাইবোজোমও আমরা বলতে পারি বা পলিজোমও বলা হয়, পলিরাইবোজোম আর পলিজোমও বলা হয়। ওকে, কিছু আউটার গ্রোথও কিন্তু প্রেজেন্ট থাকে ব্যাকটেরিয়া স্ট্রাকচারের মধ্যে। আউটার গ্রোথ আর আউটার পার্ট, তার মধ্যে ফার্স্ট ফ্ল্যাজেলা অ্যারাইজ ফ্রম দ্য সেল ওয়াল। ফ্ল্যাজেলা অ্যারাইজ ফ্রম দ্য সেল ওয়াল। ওকে, এই ফ্ল্যাজেলার তিনটে পার্ট থাকে। কি কি? ফিলামেন্ট, হুক অ্যান্ড বেসাল বডি। প্রোক্যারিওটসের ক্ষেত্রে ফ্ল্যাজেলাতে ওয়ান টাইপ অফ প্রোটিন থাকে যেটাকে বলা হয় ফ্ল্যাজেলিন প্রোটিন। প্রোক্যারিওটিক অর্গানিজমের ফ্ল্যাজেলাতে একটা প্রোটিন থাকে যেটাকে বলা হয় ফ্ল্যাজেলিন প্রোটিন। অ্যান্ড ফ্ল্যাজেলার কাজটা কি? ব্যাকটেরিয়া মোটাইল হতে পারে, নন মোটাইল হতে পারে, বাট যেসব ব্যাকটেরিয়া মোটাইল তাদের ক্ষেত্রে ফ্ল্যাজেলা কিন্তু মোটিলিটিতে হেল্প করবে। ফ্ল্যাজেলা হেল্প ইন মোটিলিটি। ওকে, next structure is the pili and fimbriae. This is another the outer growth of the bacteria, and pili and fimbriae basically surface area, it means glycocalyx এর যে লেয়ারটা সেখানেই প্রেজেন্ট থাকে। এরা কিন্তু লোকোমোশনে হেল্প করে না। মনে রাখবে, এখান থেকে একটা নিট PYQ আছে যে পিলি আর ফিমব্রি কি লোকোমোশনে হেল্প করবে না, এরা কিন্তু লোকোমোশনে হেল্প করবে না। পিলি দেখতে কীরকম? বেসিক্যালি পিলি দেখতে হচ্ছে কিছুটা ব্রড, ওকে, অ্যান্ড লং স্ট্রাকচার, and fimbriae hair like structure.
ফিমব্রি শেয়ার লাইক শর্ট স্ট্রাকচার। এখানে ফ্ল্যাজেলার থেকে পিলি বড় নয়, লং মিনস লং দ্যান দ্য ফিমব্রি, ওকে। ব্রিস্টেল লাইক স্ট্রাকচারও আমরা বলতে পারি, অ্যান্ড পিলি বেসিক্যালি টিবিউল লাইক স্ট্রাকচার, টিবিউলও বলতে পারো, টিবিউল লাইক স্ট্রাকচার। তো পিলি অ্যান্ড ফিমব্রির কাজটা কি? পিলি অ্যান্ড ফিমব্রির কাজ হচ্ছে দে আর হেল্প ইন attachment, they basically help in attachment of bacteria to the surface of rock or the host body, host body সঙ্গে attached হতে হেল্প করে। So these are the all of about the prokaryotic cell। এখানে প্রোক্যারিওটিক সেলের যত ধরনের যা যা স্ট্রাকচার রয়েছে সেগুলো আমরা অনেকটাই ডিটেলসে স্টাডি করেছি। অ্যান্ড ওভারভিউ অফ দ্য সেল, সেল সাইজ, ডিফারেন্স বিটুইন দ্য প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, প্ল্যান্ট সেল, অ্যানিম্যাল সেল, ডিসকভারি অফ দ্য সেল। তো আশা করব তোমাদের এই টপিকটা অ্যাবাউট দ্য প্রোক্যারিওটিক সেল পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা কিছু কোশ্চেন্স করব এই চ্যাপ্টার নিয়ে। তার আগে আমাদের যে আরও দুটো ভিডিও আসবে, আমি অলরেডি প্রথমে বলে দিয়েছি এই চ্যাপ্টারের উপর টোটাল 3খানা ভিডিও হবে, যেখানে আমরা খুব ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করব। তো আগে ওই দুটো ভিডিও মানে দুটো সেগমেন্টাল ভিডিও কমপ্লিট হয়ে যায়, দেন আমরা কোশ্চেন্স প্র্যাকটিস করব, ফার্স্ট PYQ অ্যান্ড দেন দ্য মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন। অ্যান্ড তারপরে কিন্তু আমরা NCERT যেটা পডকাস্ট হবে সেটা কিন্তু কমপ্লিট করব। তো আশা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড বন্ধুদের সঙ্গে চ্যানেলটা বন্ধুদেরকে বলো চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।